নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমেস্টারের পাঠ্য অন্তর্গত হাঁসুলি বাঁকের উপকথা এই উপন্যাসটি আজ আমরা পাঠ করব। আজ পঞ্চম পর্ব অষ্টম অধ্যায় ৮ এই অধ্যায়টি আমরা পাঠ করব এবং এর সাথে সাথে পঞ্চম অধ্যায়ের এটি শেষ অধ্যায়। এরপর বাকি থাকবে আর একটাই পর্ব, সেটা হলো শেষ পর্ব নামে যেটা আছে। তাহলে হাঁসুলি বাঁকের উপকথাটা সমাপ্ত হবে। শুরু করছি হাঁসুলি বাঁকের উপকথা, পঞ্চম পর্ব, অষ্টম অধ্যায় ৮। 3 দিনের দিন প্রলয় ঝড় শেষ হলো, তবু কাহারেরা বাঁচল, চিরকাল বাঁচে। দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, ঝড় কতবার হয়েছে, কাহারেরা মরতে মরতেও বেঁচেছে। এবারেও ঝড়ে কয়েকজন মরেছে, ঘায়েল হয়েছে কয়েকজন। সুচাঁদ পিসি পা ভেঙে পড়ে আছে হাসপাতালে, করালি তাকে হাসপাতালে দিয়েছে। নয়নের মায়ের হয়েছিল কঠিন অসুখ, কোনো রকমে সেরে উঠেছে। বনোয়ারি তাকে এক মুঠো করে ভাত দিচ্ছে। ঘরদোর গিয়েছে, মাঠ ভরা ফসল বরবাদ হয়েছে। ফসলের শীষে ধান নাই, তুষ হয়েছে শুধু, শাঁস নাই, খোসা, শুধু খোসা, শুধু খোসা ধরেছে। গাছপালা ডাল ভেঙে ন্যাড়া হয়ে গিয়েছে, বাঁশগুলো শুয়ে পড়েছে। গরু, বাছুর, ছাগল মরেছে। হাঁস ভেসে গিয়েছে জলের স্রোতে। এরপরেও যারা বেঁচে রয়েছে তারা ভাবছে তাদের বাঁচাবে কে। বাবা ঠাকুর নাই, কে তাদের রক্ষা করবে। বনোয়ারি চেষ্টা করছে। উল্টে পড়া গাছটিকে আবার খাড়া করে গোড়াটা নতুন পাকা মশলা দিয়ে বাঁধিয়ে দিলে, খুব একটা বড় পুজোও দিলে। ফিরে এসো বাবা, ফিরে এসো। ওদিকে হাঁ হাঁ করে এগিয়ে আসছে পেটের ভাবনা। মাঠের ধান তুষ হয়ে গিয়েছে, তাছাড়া সে তুষ গরু বাছুরেও খেতে পারবে না। ধানের দর হয়েছে 4 টাকা থেকে 8 টাকা, চালের মণ হয়েছে 16 টাকা। ভূভারতে কেউ কখনো শোনে নাই এ কথা, মুনি ঋষিতে ভাবে নাই, পুরাণেও নেকা নেই। যুদ্ধে নাকি খেয়ে নিচ্ছে সব। মণিবেরা লাভাচ্ছেন, ধান বিক্রি করে টাকা করবেন, কৃষাণদের ধান দেবেন বলে মন লাগছে না। শুধু তাগাদা দিচ্ছেন, তুষ হোক আর যাই হোক, ধান কেটে ফেলো। বুঝতে পারে বনোয়ারি তাঁদের রবিপ্রায়টি অর্থাৎ অভিপ্রায়টি। ধান কাটলে খড় উঠবে, খড়ের দরও চরমে উঠেছে ধানের মতোই। 40 টাকা কাহন বিক্রি হচ্ছে, শেষ তক 100-200 টাকা পর্যন্ত উঠবে। বড় 16 আনাই পাবেন মনিবেরা। কাহারদের শুধু তুষের ভাগ নিয়ে ঘরে ঢুকতে হবে। যুদ্ধে তুষ খাই না? রতন, প্রহ্লাদ এরা সেই প্রশ্ন করে। বনোয়ারির কিছু প্রত্যাশা আছে। সাহেবডাঙ্গার 5 বিঘে নতুন বন্দোবস্ত নেওয়া জমির খড়টা পাবে। ভাগের জমিরও কিছু খড় পাবে। সাহেবডাঙ্গা উঁচু মাঠের জমি, ওখানকার ধানও সমতল, নিচু মাঠের মতো জলে ডোবে নাই। ওখানে কিছু ধান পাবে সে। কিছু কেন, ভালোই পাবে, কিন্তু অন্য কাহারেরা কি করবে? পাশাপাশি জমিতে ধান কাটতে কাটতে রতন বনোয়ারিকে প্রশ্ন করলে। তখন কার্তিক শেষ হয়েছে, অঘ্রাণের প্রথম। এবার ওই জলঝড়ের জন্য শীত এরই মধ্যে ঘন হয়ে উঠেছে। তারপর খেতে খেতে এখনও সেই জলস্রোত বয়ে চলেছে। গোড়ালি পর্যন্ত জলে ডুবে যাচ্ছে। মাথা কনকন করছে, নাকে টস টস করে জল ঝরছে। কি হবে বলদিনী কি হবে বলদিনী বনোয়ারি, খাবো কি? বনোয়ারি প্রশ্নটার উত্তর দিতে পারলে না। নিত্যই এই প্রশ্ন তার কাছে করছে পাড়ার লোক, কিন্তু বনোয়ারি তার কি উত্তর দেবে? আশ্বিনের প্রলয় ঝড়ে সব তছনছ করে দিয়ে গেল। হঠাৎ ছুটে এলো প্রহ্লাদের সেই দিগম্বর ছেলেটা। ওগো মাতব্বর গো, এই মেলা সাহেব এসে গো। মোটর গাড়ি গো। মেলা সাহেব? হ্যাঁ গো, সাথে করালি রইছে। কোথারে? জাঙলে, কালারুদ্দুতলায়। কালারুদ্দুতলায়? হ্যাঁ, কালারুদ্দুর পাট আগুনেতে তাঁবু ফেলেছে। আপিস হবে। আপিস হবে? হে ভগবান, যাবা নাকি? বেন? রতন প্রশ্ন করলে। যাব বই কি, চলো দেখি। কি নতুন ঢেউ এলো! কালারুদ্রের বাঁধানো অঙ্গনে লোকে লোকারণ্য। 10-12 জন সাহেব। এরা ঠিক করালির ম্যান নয়, করালি বারবার সেলাম করছে তাদের। বড় ঘোষও দাঁড়িয়ে আছেন। ওরই বাড়িতে সাহেবরা গিয়ে বসলেন।
বনোয়ারি চুপি চুপি বাড়ির ভিতর গিয়ে প্রশ্ন করলে বড় গিন্নিকে, কি ব্যাপার ঠাকুরুন? কালারুদ্ধতলায় যুদ্ধের আপিসের তাঁবু পড়ছে দেওর। কালারুদ্ধতলায় যুদ্ধের আপিসের তাঁবু? যুদ্ধের আপিসের নয়, ঠিকাদারের তাঁবু। বাঁশ কিনবে, কাঠ কিনবে। মাইতো গিন্নি হেসে বললেন, দেওর, তোমার চটকদার দ্বিতীয় পক্ষটিকে সাবধান করো হে, গাছ কাটতে এসে লতা ধরে টান না মারে। বনোয়ারি চমকে উঠল, গভীর দুশ্চিন্তাগ্রস্ত হয়েই বাড়ি ফিরল। সত্যি সুবাসীকে সাবধান। কাল যুদ্ধ, কাল যুদ্ধ। আরও দিন চারেক পর মাঠে ধান কাটতে কাটতে যুদ্ধের কথাই বলছিল সে রতন আর প্রহ্লাদকে। মাথার উপর দিয়ে এক ঝাঁক উড়োজাহাজ যাচ্ছিল, সেই দিকে তাকিয়ে বনোয়ারি কথা বলছিল। পৃথিবীতে যুদ্ধ বাঁধে, কতবার বেঁধেছে। শহরে দাঙ্গা হয়েছে, হইচই কলরব হয়েছে, তাতে হাঁসুলিবাঁকের কিছু আসে যায় নাই। শোনা যায় বড় বড় ভূমিকম্পে শহর ভেঙেছে, হাঁসুলিবাঁকের ছোটোখাটো ঘরগুলিও তাতে কিছু হয় নাই। ছোট বাচ্চার মতো মায়ের বুকে দুহাতে আঁকড়ে পৃথিবীর দোলনের সঙ্গে খানিকটা দুলে দিব্যি বেঁচেছে। যুদ্ধ এবার কালারুদ্রের শাসন ভেঙে বাঁশবাদিতে ঢুকল। ঘরে ঘরে টান দিচ্ছে, ঢুকিয়েছে করালি। পাপ করালির কর্মদোষে দেবতারা বিমুখ হয়েছেন। দেবতাদের ক্ষমারও একটা সীমা আছে। বাবা কালারুদ্দুও এইবার অন্তর্ধান হবেন। কালারুদ্দুর মন্দিরও ভেঙে এসেছে, তার উপর উঠানে পড়ল যুদ্ধের ঠিকাদার বাবুদের তাঁবু। চন্দনপুর থেকে বাঁশবাদের মুখ পর্যন্ত পাকা রাস্তা হচ্ছে, মোটর আসবে। আর বাকি কি রইল? পাকা রাস্তা ধরে মোটরে চড়ে যুদ্ধ আসছেন হাঁসুলিবাঁকে। কাঠ বাঁশ সব চাই তার। হে ভগবান হরি, যুদ্ধ কি না খায়! বাঁশ কাঠও খায়। শোনা যাচ্ছে গরু ছাগল ভেড়া ডিম এসব নাকি চালান যাবে। ওই যে চন্দনপুরের পাশে উড়োজাহাজের রাস্তা না, ওখানে দৈনিক এক পাল গরু ছাগল ভেড়া মুরগি হাঁস লাগবে। ডিম লাগবে ঝুড়ি ঝুড়ি। তাতে অবশ্য কাহারদের কিছু লাভ হবে। ছাগল ভেড়া ডিমের দাম এরই মধ্যে অনেক বেড়েছে, আরও বাড়বে। 2 পয়সা ঘরে আসবে। গরু তারা কখনো বেচে না কসাইকে, বেচবেও না। বনোয়ারি তা বেচতে দেবে না, কিন্তু সন্দেহ হচ্ছে রাখতে কি পারবে? কি হবে? রতন আবার প্রশ্ন করল, বনোয়ারি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি বললে, কি বলবো অতন, অদেষ্টের হাল হতিস আছে। তা বল, নেকনে যা আছে তাই হবে। তোমাকে ভাই একটা কথা বলি নাই? 3 ছোঁড়া বউ নিয়ে পালালছে, লারদ নোদা আর তোমার গিয়ে ব্যাঁকা। পালালছে? কোথায়? কে জানে ভাই। জিনিসপত্র নিয়ে ভোর এতে পালালছে। কাল সন্ধেবেলায় এসে বলেছিল, মনিবের ধান মনিব কেটে নিক, আমি ধানও কাটবো না, ভাগও লব না। তা বললে হবে কেন? এই যে মহা অন্যায় কথা, আমরাই দায়ী এর জন্য। অন্যায় তো বটে, কিন্তু আমরা কি বলবো বলো? তোমরা বারণ করলে না কেন? বারণ? বারণ করছে শুনলে কে বল? তুমি তো বারণ করেছো, শুনলে? খুব ক্রুদ্ধ হয়ে উঠল বনোয়ারি। শুনছে না? যে শুনছে না সে চলে যাক, কিন্তু তোমরা কাল সঞ্জেতে যখন জেনেছিলে, তখন আমাকে বলো নাই কেন দেখি? চলে যাবে বলেছিল সব। তাড়াতাড়ি যে চলে যাবে সে কথা কি করে জানবো বলো? তাছাড়া তখন অনেক তুমি শুয়েছ, এতে ডাকলে তুমি আগ করো। কথাটার মধ্যে একটু রসিকতা আছে। রাত্রে ডাকলে বনোয়ারি রাগ করে, এ কথার পিছনে তরুণ সুবাসীর অস্তিত্বের ইঙ্গিত রয়েছে, কিন্তু কথাটা অর্ধসত্য। সুবাসীর উপর বনোয়ারির সেই অবধি প্রখর দৃষ্টি এবং তরুণী স্ত্রীর প্রতি আসক্তির কথা মিথ্যা নয়, কিন্তু কিন্তু আরও খানিকটা আছে। কালো বউ আর বড় বউয়ের প্রেতাত্মার শঙ্কায় রাত্রে সে উঠতে চায় না। কেউ ডাকলে কি বাইরে শব্দ হলে সে চিৎকার করে প্রশ্ন করে, কে কে? বনোয়ারি ক্রুদ্ধ হয়েই জবাব দিল, কবে 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 আগ করেছিলে শালো, কবে? গাল খেয়ে রতন বিস্মিত হলো। বনোয়ারি তাকে গাল দিলে? বনোয়ারি ঘস ঘস করে ধান কেটে যেতে লাগলো। এ ধরনের ব্যাপারটার সারা সে আবছা আবছা পেয়েছিল, কিন্তু এটা বুঝতে পারে নাই অভাবের কথা উঠলে সকলেই মুখ ফিরিয়ে চেয়ে দেখে চন্দনপুরের কারখানার টিনের ছাউনিগুলির দিকে, মা কোপাইয়ের পুল বন্ধনের দিকে, লাইনের উপর পোঁতা সিগন্যালের হাতার দিকে। রাত্রে চেয়ে দেখে লাল নীল আলোর দিকে,
এ কথা সে জানে, কিন্তু এমন হবে সে ভাবে নাই। মানুষ সব বেচে খায়, ধরম বেচে কেউ খায় না। বনোয়ারি সেই ভেবেই নিশ্চিন্ত ছিল। গোপনে যে এমন ফাটল দেখা দিয়েছে তা বুঝতে পারে নাই। ফাটল ধরেছে, এইবার ধস ছাড়বে। করালি, করালির সঙ্গে বোঝাপড়া শেষ করতে হবে। হয় সেই থাকবে, নয় বনোয়ারি থাকবে হাঁসলির বাঁকে। বনোয়ারি উঠে দাঁড়িয়ে মাথায় ঝাঁকি দিল বার কয়েক, তারপর নীরবেই আবার হেঁট হয়ে ঘস ঘস করে ধান কেটে চলল। রতনও দাঁড়িয়েই রইল। সে ক্রুদ্ধ হয়ে উঠেছে। গতকাল রতনের মনিব হেদমণ্ডল রতনকে খুব প্রহার করেছে, অন্যায় করে প্রহার করেছে। রতনের একটা বাঁশঝাড়কে অন্যায়ভাবে নিজের বলে দাবি করেছে রতন, তার প্রতিবাদ করেছিল, সেই জন্য প্রহার করেছেন। মুখ বুজে প্রহার আর সহ্য হচ্ছে না রতনের। অনেক ঋণও হয়েছে তার কাছে, ধানের ভাগ সেও নেবে না, ঋণও সে শোধ করতে পারবে না, চলে যাবে চন্দনপুরে। সে বনোয়ারিকে বললে, তুই আমাকে গাল দিলি কেন? বনোয়ারি উঠে দাঁড়িয়ে কোমর ছাড়িয়ে নিয়ে বললে, গাল কি তোকে দিলাম? দিলাম তোর করণকে। তা তুইও আমাকে দে না কেন গাল? আমি একবার বলেছি, তুই 3বার বল, শালো শালো শালো। বনোয়ারি ধান কাটা বন্ধ করে তামাক সাজতে বসল। বাঁশের চোঙার মধ্য থেকে তামাক খড়ের নুটি চকমকে শোলা বের করলে। বললে, আয় বস, তামাক খাই। আলের উপর বসে রৌদ্রে পা শুকিয়ে খানিকটা আরাম বোধ করলে। রতন বললে, আহ, গায়ে শান হলো এতক্ষণে। লে খা। হুঁকাটি এগিয়ে দিল বনোয়ারি। তারপর বললে, আগ কি সাধে হয় অতন, অনেক দুঃখেই হয়। সব বেচে সবাই খায়, ধর্ম বেচে কেউ খায় না। ধর্মপথে থাকলে আদেক এতে ভাত। তা কলিকালে কেউ বুঝবে না, সব অধম্যের জন্যে, বুঝলি, সব পাপের জন্যে, কলিকালটাই অধম্যের কাল। রতন হঠাৎ একটা আধ্যাত্মিক প্রশ্ন করে বসলে, আচ্ছা, জাঙ্গলের মণ্ডল মশাইরা বলা বলি করছিল কলিকালের নাকি শেষ, এইবারেই কি শেষ? বনোয়ারি ঘাড় নেড়ে বললে, মাইতো ঘোষ বই এনেছে একটা, চেতামণি। কে মুনি? চেতামণি। মুনি বলেছেন এইবারেই কলির শেষ। কি হবে? সব একেবারে লণ্ডভণ্ড ওলট পালট তছনছ, হেঁট ওপর পুড়ে ছেড়ে হেজে মেজে শেষ নাকি? তাও হতে পারে, আবার ধর আকাশ একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে সব চেপটিয়ে দেবে, চুরমার করে দেবে। হাসুলিবাগের উপকথায় প্রলয়ের এই আধ্যাত্মিক ব্যাখ্যাটি সবচেয়ে পুরনো, আদিমকালের কল্পনা, এবং এইটির চেয়ে কোনোটাকেই আজ কলিশেষের উপযুক্ত সংগঠন এবং মহত্তর আধ্যাত্মিক বলে মনে হচ্ছে না। বনোয়ারের মুখে এমনই কিছু শুনতে চেয়েছিল রতন। বনোয়ারি বললে, লক্ষণ তো সবই দেখছি ভাই। এই কি কার্তিক আগুন মাসের হাঁসুলি বাঁক? কোথাও কোনো চেহ্নত আছে? কথা সত্য। কার্তিক অগ্রহায়ণে হাঁসুলি বাঁকের উপকথায় পালনের মাঠের রং হয় সোনার বরণ। ঝিরঝিরে হিমেল বাতাস পাকা ধানের গন্ধে ভুরভুর করে। গোবিন্দভোগ, বাদশাভোগ, কনকচুর, রামশাল, সিঁদুরমুখী, নয়নাকলমা, কত রকমের ধানের বাস। এক এক ধানের এক এক রকম সুবাস। সকল সুবাসে মেলে সে এক সুমধুর বাস। সোনার বরণ ধান ভরা মাঠের বুকে বের দিয়ে কাঁচা বরণ জল, রূপার হাঁসুলির টলমল কোপাইয়ে নদীর বাঁক, কুলে পাকা কাশগুলির ডাঁটার পাতায় সোনালি রঙের একটি পার। পুকুরে পুকুরে পদ্মগুলি শুকাতে শুরু করলেও পুরো ঝরে না, অল্প স্বল্প গন্ধও থাকে। খালে নালায় ঝিরঝিরে ধারা জল বয়। রূপার কুচির মতো ছোট ছোট মাছ ঝাঁক বেঁধে নেমে চলে নদীর সন্ধানে। আউশের মাঠে আউশ ধান ওঠে গিয়ে রবি ফসলের সবুজে ভরে ওঠে। গম, কলাই, আলু, যব, সর্ষে, মশনে, তিসির অঙ্কুর রোমাঞ্চ দেখা যায়। হিলহিলে বাঁশবনের মাথা উত্তরে বাতাসে দুলতে থাকে ক্যাঁ ক্যাঁ কটকট শব্দে। কখনো বা বাঁশির মতো সুর তোলে। আকাশে উড়ে নেচে বেড়ায় নতুন পাখির দল। বালিহাঁসেরা উড়ে আসে উত্তর থেকে। সবুজ বরণ টিয়া পাখিরা ঝাঁক বেঁধে আসে পশ্চিম থেকে। কল কল কলরবে আকাশ যেন নাচনে মেতে ওঠে। ছেলেমেয়েরা পূজাতলায় আঙিনা হয়ে ওঠে।
পাখির দল রাত্রিবেলা মাঠে নেমে ধান খায়, দিনের বেলা আকাশে ওড়ে, গাছে বসে কলকল করে বেড়ায়। দুপুরে রোদ চনচন করে, রাত্রিবেলা গা শিরশির করে। এবার মাঠ এখনও জলে ভরা। শীত এরই মধ্যে কনকনে হয়ে পড়েছে। রোদের তেজ নাই, পাখিরা এসেছে কিন্তু কেউ থাকছে না, ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে। ধান নাই, থাকবে কেন? ছেলের দলের মতো মাঠ লক্ষ্মীর দরবারে প্রসাদ পেতে আসে। লক্ষ্মী নাই, প্রসাদ নাই, কাজে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আউশের মাঠ এখনও জবজব করছে, পা কালচে বর্ণ ধরেছে। বাঁশবন, সেই আদ্যিকালের বাঁশবন, দুলবে কি, শুয়ে পড়েছে উপুর হয়ে। নালা খালায় এখনও ভরা ভর্তি ঘোলাটে জল বইছে হুড় হুড় করে। পুকুরে পদ্ম নির্মূল, সেই প্রলয় জলে পুকুর ভরে ডুবে হেঁচে পচে গিয়েছে। কাশ বলতে একটি নাই, ঝড়ে বানে শেষ হয়ে গিয়েছে। সকল দুঃখের সেরা দুঃখ বলতেও গলা ভারী হয়ে যায়, চোখ ভরে জল আসে। মাঠ ভরা ধান খড় হয়ে গিয়েছে। সোনার অঙ্গে ঘোলাটো জলের ছোপ লেগে ধুলো কাদা মাখা ভিখারিনীর মতো নিথর হয়ে পড়ে আছেন। চেতামণি বলেছে কলির শেষ। তা মুনি ঋষির কথা কি আর মিথ্যে হয়? লক্ষণ দেখা গিয়েছে। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে, বলে, অতন, তা যদি না হবেন তবে বাবা ঠাকুর চলে যাবেন কেনে? রতন চাইলে আকাশের পানে, কোথায় কি একটা শব্দ হচ্ছে। কাহার পাড়ায় আকাশময় ডুগ ডুগ শব্দ উঠছে। চমকে উঠল রতন বনোয়ারি দুজনেই। ডুগ 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 শব্দে ঢেঁড়া পড়ছে। কি ব্যাপার? কাহার পাড়াতেই যেন ঢেঁড়া পড়ছে। যেন কেন, নির্ভুল কাহার পাড়াতেই। কিসের ঢেঁড়া? গ্রামের দিকে তারা ছুটে গেল। ঢেঁড়া দিচ্ছেন চন্দনপুরের বড়বাবুরা। সাহেবডাঙ্গার জমি যারা ভেঙেছিল তারা যেন এবার ধান কেটে বাবুদের খামারে তোলে। খাজনা নেবেন না বাবুরা, ধানের ভাগ নেবেন। সেলামি দিয়ে যারা জমি নিয়েছে তাদের কথা বাদ, তার মানে জাঙ্গলের সদগোপ মহাশয়রা। তারা সেলামি দিয়ে পাকা দলিল করে জমি নিয়েছিলেন। কথাটা বনোয়ারি আর আটপৌরেদের নিয়ে। রতন শুনে বললে, দূর, আমি বলি, কি ব্যাপার রে বাবা? পিলুই চমকে উঠেছিল। সাহেবডাঙ্গার জমির সঙ্গে তার তো কোনো সম্বন্ধ নাই, সে কারণে ব্যাপারটার গুরুত্বও নেই তার কাছে। কিন্তু জমি তার মনিব হেদমণ্ডল নিয়েছেন, সে তার পাকা বন্দোবস্ত, সুতরাং তার এই সময়টাই মাটি। সে সঙ্গে সঙ্গে ফিরল মাঠে। বনোয়ারি কিন্তু নিজের বাড়ির দাওয়ায় মাথায় হাত দিয়ে বসল। তার পায়ে আর বল নাই। কত স্বাদের সাহেবডাঙ্গার জমি! কি পরিশ্রম করে পাড়ার লোকের শ্রদ্ধার খাটুনি নিয়ে সে যে এই জমি তৈরি করেছে তা বাবুরা জানে না। জানতেন বাবা ঠাকুর, জানে ভগবান হরি। উঁচু মাঠ বলে ওখানে দুমুঠো হয়েছে। বনোয়ারির সব ভরসা যে এইবার ওইখানেই। বিনা মেঘে বজ্রপাতের মতো বাবু মহাশয়ের হুকুম জারি হয়ে গিয়েছে। সে চুপ করে বসে রইল অনেকক্ষণ। তারপর সে উঠল। কই, সুবাসী গেল কোথায়? ওই এক ফ্যাসাদ বাঁধিয়েছে সে। নাচুনির মতো স্বভাব মেয়েটার। 24 ঘন্টায় যেন ফড়িং প্রজাপতির মতো ফুরফুর করে উড়ে বেড়ায়। এটা যত ভালোও লাগে বনোয়ারির, তত আবার মনের সন্দেহকেও উগ্র করে তোলে। সন্দেহ হয় করালিকে নিয়ে। সে জানে করালি তার ইজ্জত নষ্ট করতে চায়। করালি ধর্মনাশা। কোনো বিশ্বাস নাই তাকে, কোনো বিশ্বাস নাই। ক্রমশ তার বিশ্বাস হচ্ছে তাকে ধ্বংস করবার জন্যই করালির জন্ম হয়েছে। হাঁসুলি বাঁকে সর্বনাশ করতে জন্ম নিয়েছে। ছোকরা যেমন ফ্যাসানি তেমনই জোয়ান। সুবাসীকে সে চন্দনপুরের পথে হাঁটতে দেয় না, কিন্তু করালি সন্ধ্যাবেলা আসে। সে সুবাসীকে ঠাই চোখের সামনে রেখে বসে থাকে, তবু সন্দেহ হয়। করালি এসে যখন পাড়া মাতিয়ে হাসে, তোলপাড় করে হল্লা করে, সুবাসী তখন চমকে চমকে ওঠে। সেটুকু সে বেশ লক্ষ্য করেছে বনোয়ারি। করালির এই কাহারপাড়া আসাটা বন্ধ করতে পারলে না বনোয়ারি। ওই মহা আফসোস রয়ে গেল জীবনে। এইটা তার পরাজয়।
সে জেদ করে রোজ সন্ধ্যাতে আসে। প্রহর খানেক পর ছেলে ছোকরার কানে ফুসমন্তর দেয়, হল্লা করে চলে যায়। দিনের বেলাতেও কখনো কখনো আসতে দেখেছে কেউ কেউ। বলেছে মিলিটারির কাছে এসেছি। হায় ভগবান, এত লোক ঝড়ে মরলো, করালি মরলো না। কিন্তু সুভাষী গেল কোথায়? বুড়ো রমন ফুরুত ফুরুত করে তামাক খাচ্ছিল, সে বললে কে জানে। বুড়ো খাচ্ছে দাচ্ছে আসে বেশ, কোনো কাজ করবে না, তার ওপর করছে চুরি। ওই তো বেশ দেখা যাচ্ছে তার ছেঁড়া কাপড়ের তলায় এক মুঠো ধানের শেষ। এই সময় সুভাষীকে দেখা দেয় নদীর দিকে শুয়ে পড়া বাঁশবনের মধ্য থেকে বেরিয়ে এলো। কাঁখে একটা কলসি, মাথার কাপড় খোলা, খোঁপায় গোঁজা একটা ফুল, ছাতিম ফুল। সর্বাঙ্গ জ্বলে গেল বনোয়ারির। এ লক্ষণ তো ভালো নয়। সুভাষী ঘরে আসতেই ফুলের থোবাটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে, পিঠে গোটা 2 কিল বসিয়ে দিলে, বললে ফুল গুঁজেছে, খুন করে দেবো একদিন, দে মুড়ি দে। সুভাষী মেয়েটা আশ্চর্য, সে মার খেয়েও হাসতে লাগলো। বললে নাগরে দিয়েছিল ফুলের থোড়াটা, ফেলে দিলা? দেখ আবার দেবো কিল দমাদম, গতরে ব্যথা করছে, দিলে আরাম পাবো। খুন হবি তো একদিন আমার কাছে। সুভাষী বলল তার আগে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তোমাকেও মেরে দেবো আমি। এ কথা বললেও সে হাসতে লাগলো। আতঙ্কিত হয়ে বনোয়ারি মুড়ির গ্রাস চিবানো বন্ধ করলে। সুভাষী এবার জোরে খিলখিল করে হেসে উঠলে, বললে মুড়িতে বিষ নাই, মুড়ি খাও। তারপর বললে তুমি খানিক খ্যাপা পাগল বটে। মাতব্বর বলে লোভ, মরণ বলে সে গিয়ে আবার ছাতিম ফুলের গুচ্ছটা তুলে নিয়ে মাথায় গুঁজলে। বনোয়ারি তার কোনো কথা না বলে খেয়ে চন্দনপুর রওনা হলো। জানে কিছু হবে না, হাকিম ফেরে তবু হুকুম রদ হয় না। তবু গেল। এই বছরটার মতো বাবুরা ক্ষমা করুন, আসছে বছর থেকে ভাগেই সে চাষ করবে। কাঁধ বেঁকিয়ে ভারী পা ফেলে সে চলল। জাঙ্গল পার হয়ে খানিকটা এগিয়ে সে শুনতে পেল চন্দনপুরে কলকল শব্দ। এত শব্দ আগে ছিল না। রেল লাইন হওয়ার সময় থেকে চন্দনপুরের কলকলানি বেড়েই চলেছে। এবার আবার ভীষণ কাণ্ড, দোসরা লাইন পাচ্ছে। উড়োজাহাজের রাস্তা বলে শব্দ উঠছেই। ওহ, বড় ভীমরুলের চাকে ঢেলা মারলে যেরকম গজগজ গঙ্গানি হয়, তেমনি শব্দ। মধ্যে মধ্যে ফোঁস রেল ইঞ্জিনের ফোঁসানি, ভঁ ভঁ ভঁ, বাঁশি কান ফাটিয়ে বেজে উঠল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। আলপথের ওপর সদ্য ভাঙা একটা পাতা পড়েছিল, সেই দিকে সে চেয়ে রইল। ছাতিম পাতা। পিছনে আরও যেন একটা দুটো ছাতিম পাতা ফেলে এসেছে। এখানে অনেকগুলো পড়ে রয়েছে, আশ্চর্য হয়ে দাঁড়াবার কথা নয় এতে, কিন্তু বনোয়ারির মনে পড়ে গেল সুবাসীর চুলে ছাতিম ফুল। তারপরেই তার মনে হলো ছাতিম গাছ তো মা কোপাইয়ের কুলে, জাঙলে তো নাই। আর কোথায় আছে? আর মনে পড়ল না। তাহলে সুবাসীর সঙ্গে আরও কেউ ছাতিম তলায় ছিল। হয় সেই ছাতিম ফুল ভেঙে দিয়ে সুবাসীকে দিয়েছে, আর একটা ডাল সে নিয়ে পথেই বেরিয়ে এসেছে, নয় সুবাসীর ফুল ভেঙে নিয়ে নিজের খোঁপায় গুজেছে, আর ডালটা যার হাতে দিয়েছে সেই এই পথে গিয়েছে। কোষ কেঁধে বনোয়ারি কাহারের হাঁটন হাঁটতে শুরু করলো। কাঁধে ভর না চাপলে এই কদমে হাঁটা ঠিক হয় না, তবু মনের আবেগে চলল হাঁটলে। সমস্ত পথে কেউ নজর পড়ল না। চন্দনপুরের স্টেশনে লোকজন অনেক। সেখানে চারিদিক চেয়ে দেখে, সে কোনো হদিশ পেলে না। চিন্তিত মনেই সে বাবুদের কাছারির পথ ধরলে। হঠাৎ দাঁড়ালো। কাঁকড়ে পাথরের পথ। কয়েকটি কাঁকড় পাথর তুলে নিয়ে গুনতে শুরু করলো। বিজোড় যদি হয় তবে পথের ছাতিম পাতার সঙ্গে সুভাষের মাথার গোঁজা ফুলের কোনো সম্বন্ধ নাই। আর জোর হলে আছে। 1 2 3 7 8 9 বিজোড়। আর খানিকটা এগিয়ে গিয়ে পাথরের ধারে একটা মোটা পাথর দেখে সে আবার দাঁড়ালো। হাতের একটা পাথর তুলে নিয়ে ছুঁড়ল। ওই পাথরটাই লাগলে সুভাষীর দোষ নাই, না লাগলে নিশ্চয়ই দোষ আছে। লাগলো ঠিক। আবার ছুঁড়ল। এবারও। বারবার 3বার। এবার লাগলে বনোয়ারি তার কোনো সন্দেহ থাকবে না। এবার ঠিক লাগলো না, তবু খুব কাছেই পড়েছিল। বনোয়ারি
এগিয়ে এসে ঝুঁকে দেখলে না, ঠিক লেগেছে। ঠুঁই করে না লাগুক, আস্তে সন্তর্পণে লেগেছে। যাক, বনোয়ারির আর কোনো সন্দেহ নাই। সুভাষে আপন মনে খুশিতে ফুল তুলে, ছাতিম ফুল ভেঙে চুলে পড়েছে, আর একজন কেউ আপন মনে খুশিতে তুলে নিয়ে এসেছে। হঠাৎ তার সম্বন্ধে আর পরীক্ষার কথা মনে হলো। সে মনে মনে ঠিক করলে, বাবু যদি এবার ধান ছেড়ে দেন, তবে নিশ্চয়ই সুভাষের দোষ নাই। ঘরে ধর্ম না থাকলে লক্ষ্মী আসেন না। লক্ষ্মী যদি ঘরে আসেন, তবে নিশ্চয়ই ধর্ম আছে, আর না হলে নিশ্চয়ই তাই। বনোয়ারিও ভেবেছে তাই। নিশ্চিন্ত হলো বনোয়ারি। আহ, বাঁচল বনোয়ারি। বাবু বনোয়ারিকে এবারে ধান ছেড়ে দিলেন। শুধু বনোয়ারিকেই নয়, বনোয়ারির দরবারের ফলে আটপৌরেদেরও সকলেরই ধান ছেড়ে দিলেন। তবু আগামী বার থেকে ভাগ চাষের শর্ত হয়েছে। ডেমিতে কবুলতি লিখে টিপছাপ দিয়েছেন। হাঁসুলিবাগের উপকথায় দলিল নাই, দস্তাবেজ নাই, রেজিস্ট্রি নাই, পাওনার তামামি নাই। মুখের বাক্যিতে কারবার চলে আসছে আদ্যিকাল থেকে। ৫০ জন সাক্ষী রেখে টাকা দেওয়া নেওয়া চলে, কেনা বেচা চলে। তকরার হলে কর্তার থানে বেলগাছের শিকড়ে হাত দিয়ে শপথ করে বলতে হয়, কিন্তু বাবুদের দলিল দস্তাবেজ আছে, খাতাপত্র আছে, তাদের কারবারে উপকথার কারবার নয়। সন, মাস, তারিখ, দলিলদাতার নাম, তস্য পিতার নাম, পেশা, নিবাস, বিক্রয়ের কারণ, সত্য, শর্ত, আমূল মামুল, চৌহদ্দি, সকল বিবরণ লিখতে হয়। শরীর সুস্থ, অন্তর খোসলা, এ কথাটাও থাকবে সে দলিলে। বনোয়ারি বুড়ো আঙুলের তেল কালি মাথার চুলে মুছে বেরিয়ে এলো, জয় ভগবান হরি, জয় ধরমদেব। বনোয়ারির ধন মান বাঁচল। বড় আশার ধান তার। তাছাড়া সুবাসী যে অন্যায় কিছু করে নাই, তাতে আর তার সন্দেহ রইল না। কোনো সন্দেহ নাই। মনে হলো, কাল বোধহয় বাবা ঠাকুরের বেলগাছটিতে নতুন পাতার অঙ্কুর দেখতে পাবে সে। বাবা ঠাকুর ফিরবেন কাছারি থেকে বেরিয়ে এসে দেখলে বেলা পড়ে এসেছে, আসবারই কথা। এবেলা জল খেয়ে বেরিয়ে পথে ঢেলা গুনে ঢেলা ছুঁড়ে যখন কাছারি এসে পৌঁছেছিল, তখন 12টা পার হয়ে গিয়েছিল। 3টের পর কাছারি বসেছে। ততক্ষণে বনোয়ারি খানিকটা শুয়ে নিয়েছে, খানিকটা বসেছে, বার কয়েক আরও কয়েক রকম পরীক্ষা করেছে ছাতিম পোলের সমস্যা নিয়ে। বাবুদের দরবারে বাবুর দরবারে কাজ সেরে খুশি হয়ে বেরিয়ে বেলা পড়েছে দেখে সে গেল পচুইয়ের দোকানে। সাহা মহাশয়দের দোকানে গাঁয়ের বাইরে পুকুর পাড়ে পচুই মদের গন্ধে মোহো মোহো করছে। বাবুরা নাকে কাপড় দেয়, কিন্তু হাঁসুলি বাঁকের উপকথায় এ গন্ধ প্রাণ মাতানো গন্ধ। নাকে ঢুকলেই জিভে জল সরে, খাবার ইচ্ছাটা প্রবল হয়ে ওঠে। দলে দলে বসেছে সব চন্দনপুরের জেলেরা, ছোট ছোট দলের বসেছে মাছ পোড়া নিয়ে। সাঁওতালেরা এসেছে গোসাপ, ইঁদুর পাখি মেরে নিয়ে আগুন জেলে পুড়িয়ে নিচ্ছে। চামড়ার পাইকারেরা গোসাপের চামড়া কিনছে, চারিদিকেই হাঁ করছে, ডাক উঠছে যুদ্ধের বাজারে। চামড়ার দর দেখে মনে হয় নিজের অঙ্গের চামড়া ছাড়িয়ে বিক্রি করি। মাতন লেগে গিয়েছে অনেকের, গান চলছে, তকরার চলছে, মধ্যে মধ্যে ল্যায় অর্থাৎ কলহও লাগছে টুকরো টুকরো। হাঁসুলিবাঁকের লোকেরাও দল বেঁধে বসতো, তাদের জায়গাটা খাঁ খাঁ করছে, পয়সা নাই। হাঁসুলিবাঁকের লোকেরা মদ খাবে কোথা থেকে? হে ভগবান হরি! একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বনোয়ারি, বসল। হাঁসুলিবাঁকের কাহারদের বিক্রম কত এখানে, কতদিন কত দলের সঙ্গে মারপিট করে বাড়ি ফিরেছে, আজ এখানে বসতে ইচ্ছে হলো না। একবার মদ কিনে নিয়ে সে ফিরল। পথে খাবে, বাড়ি নিয়ে যাবে না। কাহার পাড়ার মাতব্বর সে, কোন মুখে একবার নিয়ে ঢুকবে সেখানে? কাউকে না দিয়ে ঘরের কোণে একা বসে মদ খাবে সে? সুবাসী যদি এক ঢোক চায়, তবে পথেই খাবে। পথ চলতে চলতে
সে মধ্যে দাঁড়িয়ে খানিকটা করে খেতে লাগলো। অবশেষে পথের ধারে বড় ডাঙাটার মধ্যে সেই ঝাঁকড়া গাছতলাটা দেখে তার তলায় সে মদটুকু খেতে বসলো। মনে পড়ল, এই গাছতলায় কত কাণ্ড করেছে সে। কালো শশী চন্দনপুরে বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করে এখানে কাজ করত, তখন এইটিই ছিল তাদের মিলবার ঠাঁই। এইখানে কতদিন তারা পালকি বয়ে এসে পাওনা ভাগ করেছে। আগেকার কালে নাকি এই গাছতলাতে কাহারেরা চুরি করবার আগে জমায়েত হতো। শেষ কাণ্ড হয়েছে এখানেই হয়েছিল তার সঙ্গে পরমের যুদ্ধ। এখানে একটু যোগ করি, যদিও পরমের যুদ্ধটা একটা মাঠের মধ্যে বলা হয়েছিল এর আগে, লেখক ঔপন্যাসিক হয়তো সেটা বিস্তৃত হয়েছেন কাহিনীর সাথে। কাহিনী মেলানোর জন্য হয়তো এই গাছটাকে পরে যোগ করেছেন তিনি। তবে এর আগে যখন তিনি বলেছিলেন তখন সেখানে কিন্তু ছিল মাঠের মধ্যে যুদ্ধটা হয়েছিল। যাই হোক, আহ, সেসব দিন কোথায় গেল? বাবা ঠাকুর চলে যাওয়াতেই সব গেল। বাবা ঠাকুর থানের পাতা ঝরে যাওয়া বেলগাছটি তার চোখের উপর ভেসে উঠল। তলাটা সে বাঁধিয়ে দিলে কি হবে? প্রতিদিন গাছটি শুকিয়ে আসছে। কিছুক্ষণ আগেও সে আশা করেছিল লক্ষ্মী যখন আসবেন তখন ধর্ম আছে, আর ধর্ম যেকালে আছে সেকালে বাবা ঠাকুর বোধহয় ফিরবেন। কাল নিশ্চয় সবুজ সূচের ডগার মতো অঙ্কুর সে দেখতে পাবে। কিন্তু মদ খেয়ে তার মনে হচ্ছে না না, আর হবে না। চন্দনপুরে ওই অধর্মের ছটা ঝলমল করছে যে। আবার সে এক ঢোক মদ গেলে। মদ প্রায় শেষ এসেছে, খানিকটা আছে মাত্র। দু ঢোক হবে। সেটাতে চুমুক দিতে গিয়ে সে ভাঁড়টা নামালে মুখ থেকে। ভাবতে লাগলে সুবাসীর জন্য এক ঢোক রাখবে নাকি। হুম, সুবাসী তো একা নয়, তার মেসো অমন বুড়ো আছে, নয়নের মা আছে। অমন বুড়োর আবার লম্বা লম্বা কথা। কাজের কাজ, গরু চড়ায়। আজকাল আবার বুড়ো চোর হয়েছে। বনোয়ারির ধানের শীষ কেটে নিয়ে দোকানে দিয়ে বেগুনি ফুলুরি খেয়ে আসে। ওর চেয়েও বেশি চোর হয়েছে নয়নের মা। লোকের বাড়ি চুরি করে হেঁসেল থেকে তরকারি অম্বল খেয়ে বেড়াচ্ছে। ও দুজনেই এই সামনের শীতে যাবে। দায় বনোয়ারির। হায় রে মাতব্বর, সুচাঁদ পিসিও যাবে নির্ঘাত। সে এখন হাসপাতালে, পা জোড়া দেবে বলে রেখে দিয়েছে। কিন্তু ওই ওই পাখি আর জোড়া লাগে? কাটবে, কেটে মারবে ওকে। একেই বলে সৎসঙ্গে কাশিবাস, অসৎসঙ্গে সর্বনাশ। করালি হারামজাদা, মন্দগতি, তার পাল্লায় পড়ে অবশেষে ঠ্যাং কেটে ইংরেজি ওষুধ খেয়ে খানিকটা যাবে, জীবনটা যাবে। সাধে কি বনোয়ারি বলে ও পথে হেঁটো না? হঠাৎ কাদের কণ্ঠস্বর শোনা গেল। কে বা কারা কারা আবার ঝগড়া লাগালো এই ফাঁকা মাঠের মধ্যে রাত্রিবেলা? একটি মেয়ের গলা, একটা পুরুষের গলা। অঙের খেলা। হাসলে বনোয়ারি। মেয়েটি রেগেছে, মান করছে। কে? কার গলা? সোজা হয়ে বসলো বনোয়ারি। পাখির গলা। পাখি বলছে, না না না, তোর সব মিছে কথা, সব মিছে কথা, আমি সব বুঝেছি। কি বুঝেছিস কি? করালি বলছে। ওরা ফিরছে কাহার পাড়া থেকে, সন্ধ্যাবেলার আসর সেরে রোজ যেমন ফেরে। আমি সুভাষের খোঁপায় ছাতিম ফুল দেখেছি। ছাতিম ফুল কোপায়ের ধারে আছে, পড়েছে। পড়েছে? তা দিয়েছে কে? তুই সকালবেলা কাজ আছে বলে চলে গেলি, দুপুরবেলা ফিরে এলি ছাতিম ফুল হাতে নিয়ে। আমি তখনই সন্দেহ হয়েছিল তুই নিশ্চয়ই কাহার পাড়া গিয়েছিলি। আমাকে বললি নদীর পুলের ধার থেকে এনেছি, কিন্তু তুই পুলের ধারে তো যাস নাই। আমাকে বলেছে নদীর ধারের গ্যাংয়ের লোকেরা। তবে তুই পেলি কোথা ছাতিম ফুল? সুবাসী বা আমার মাথায় ছাতিম ফুল দেখে কেন হাসলে? কেনে বললে? তোমাকে ছাতিম ফুল কে দিলে হে? কেনে বললে? সুভাষের ঘরের উঠানে ক্যানে ছাতিম ফুল পড়ে আছে। কে দিলে তাকে? বুঝি না কিছু লয়। বুঝেছিস বুঝেছিস। জানিস পৌষ মাসে একটা ইঁদুর 10টা বিয়ে করে। আমার এখন 12 মাস পৌষ মাস। গ্যাংয়ের সর্দার আমি। আমি সুভাষীকে নিয়ে এসে সাঙা করব। তাতে তোর ঘর করতে খুশি হয় করবি, না করতে হয় পথ দেখবি। পাখি চিৎকার করে উঠল, কি বললি? সঙ্গে সঙ্গে গাছের অন্ধকার তলাটাই যেন গর্জন করে উঠল। মনে হলো বাঘের মতো কোনো ভয়ানক জানোয়ার চিৎকার করে অন্ধকার থেকে বেরিয়ে আসছে। সে চিৎকারে করালি পাখি ভয়ে চমকে উঠল।
অন্ধকার গাছটার ভিতরটায় ঘুমন্ত পাখিরা ভয়ে চমকে উঠে ঝটপট করতে লাগলো। শনশন শব্দ তুলে কয়েকটা বাদুড় উড়ে গেল। করালি চমকে উঠেও চকিতে ঘুরে শক্ত হয়ে দাঁড়ালো। হাঁক দিলে, কে? গাঁ গাঁ শব্দে জানোয়ারের মতো গর্জন করে লাফ দিয়ে তার সামনে দাঁড়ালো বনওয়ারি। আকাশ ঘুরছে, মাটি দুলছে, বনওয়ারির পা থেকে মাথা পর্যন্ত আগুনের শিখা ছুটে বেড়াচ্ছে। আঙুলগুলো হয়েছে লোহার শিকের মতো, নখ হয়েছে সরকির ডগার মতো, দাঁতে দাঁতে ঘষছে, কটকট শব্দ করছে। লাফিয়ে পড়েই সে খপ করে চেপে ধরল করালির টুঁটিটা। ছিঁড়ে ফেলবে। চোখ জ্বলছে, গলা দিয়ে বেরিয়ে আসছে গোঙানি ক্রুদ্ধ গর্জন। করালির মনে হলো তার চোখের সামনে সব বুঝে মুছে গেল, তবু তাকে বাঁচতে হবে। শুধু বাঁচতে নয়, এতদিনের অপমানের শোধ নিতে হবে, কাহার পাড়ার মাতব্বরি ঘুচিয়ে দিতে হবে। তার এতদিনের চাপার রাগ দাউ দাউ করে জ্বলে উঠল। আর সহ্য সে করবে না। বনোয়ারির তলপেটে সে মারলে একটা লাথি। এবার বনোয়ারিকে ছাড়তে হলো করালের টুঁটি। কয়েক মুহূর্ত দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দুজনের দিকে চেয়ে। বনোয়ারি যন্ত্রণায় কাতর, করালিরও অসহ্য যন্ত্রণা সামলে নিচ্ছে দুজনে। তারপর পরস্পর ছুটে এলো বুনো শুয়োরের মতো। প্রথমে ছুটল বনোয়ারি, সঙ্গে সঙ্গে করালি। দুই বীর হনুমানের মতো পরস্পরকে নিষ্ঠুর আক্রমণে জড়িয়ে ধরে পড়ল মাটিতে। ডুবে গেল গাছতলায় সেই অন্ধকারের মধ্যে। আঁচড়, কামড়, কিল, চর, ঘুষি। হাসুলি বাঁকের বাঁশবনের ছায়ায় একদিন যুদ্ধটা শুরু হয়েও শেষ হয় নাই। আজ শেষ না করে ছাড়বে না বনোয়ারি। হাসুলি বাঁকের বাঁশবনের অন্ধকার আকাশপথ ভেসে এসে ওই ঝাঁকড়া গাছটার শাখা পল্লব বেয়ে প্রতিটা মুহূর্ত তলায় নামছে। ওদের দুজনকে ঘিরে গভীর হয়ে উঠেছে। নিষ্ঠুর প্রহারের শব্দ, হিংস্র গর্জন, কাতর মৃদু স্বর শোনা যাচ্ছে শুধু। পাখি মাটির পুতুলের মতো দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না। মাথার উপরে বাদুড় উঠছে পাক দিয়ে। এদিকে ওদিকে টিক টিক টক টক কটকট শব্দ শোনা যায়। নানা রকমের সরীসৃপ ডাকছে, কিন্তু পাখির কানে কিছুই যাচ্ছে না, বা দেখতেও পাচ্ছে না, বুঝতে পারছে না কি হচ্ছে। কতক্ষণ কে জানে। তবে অনেকক্ষণ পর অন্ধকারের মধ্যে থেকে একটা মূর্তি উঠে দাঁড়ালো। গাছতলায় দাঁড়িয়ে একটু সামলে নিয়ে টলতে টলতে বেরিয়ে এলো। একজন পড়ে রইল অসাড়ভাবে। এতক্ষণে অস্ফুট আর্তনাদ করে উঠল পাখি। যে জিতে এলো সে কে? বনোয়ারি, হাসুলি বাঁকের মাতব্বর, কোষকেঁদের ছেলে? সেই হওয়াই তো সম্ভব। আজ তো তাহলে পাখির আর নিস্তার নেই। করালির প্রিয়াসে আজ তাকে এই মুহূর্তে সে কখনোই রেহাই দেবে না। ধর্ম সমাজ কিছু মানবে না। ছুটে পালাবার মতো শক্তিও তার নেই। পা দুটো থরথর করে কাঁপছে। তবু সে প্রাণপণে শক্তি সঞ্চয় করে বলে উঠল, তোমার পায়ে পড়ি বাবা ঠাকুরের দিব্যি। হা 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 করে হেসে উঠল করালি। বাবা ঠাকুর না কচু? তুমি? আশ্চর্য হয়ে গেল পাখি। হ্যাঁ বলে করালি আবার ফিরল, একটা লাথি মারল বনোয়ারির মাথায়। তারপর ফিরে এসে বলল, চল। গায়ে হাত দিয়ে পাখি চমকে উঠল। অক্ত নাকি? হ্যাঁ। সর্বাঙ্গে রক্ত ঝরছে। ক্ষতবিক্ষত দেহ, বিজয়ী বীর টলতে টলতে চলে গেল। অন্য জলও উঠল দীর্ঘক্ষণ পরে। হাসুলি বাঁকের কাহারের প্রাণ অনাহারে, প্রহারে, দুর্ভিক্ষে, মোড়কে, ঝড়ে, বন্যায় সহজে যায় না। সমস্ত জীবনেই কাটে অর্ধাহারে। দুর্ভিক্ষ, ফ্যান, উচ্ছিষ্ট, কুখাদ্য, অখাদ্য খেয়েও বাঁচে। দাঙ্গায় মাথা ফাটে, কোদালের কোপে পায়ের খানিকটা কেটে পড়ে, গাছের ডাল ভেঙে ঘাড়ে পড়ে, শয্যাশায়ী হয়ে পড়ে থাকে। দীর্ঘদিন ভোগে, লতাপাতা বেটে লাগায়, ধীরে ধীরে সেরে ওঠে। হয়তো অঙ্গের খানিকটা পঙ্গু হয়ে যায়, কিন্তু জীবন সহজে যায় না। বনোয়ারিও উঠল। কাহারপাড়ার শ্রেষ্ঠ পুরুষ কোষ কেঁদে বনোয়ারি বাবা ঠাকুরের পরিত্যক্ত স্থানটিতে টলতে টলতে এসে লুটিয়ে পড়ে হা হা করে কাঁদতে লাগলো। বুক চাপড়াতে লাগলো আহত আরণ্য বানরের মতো। রাত্রি কত তার ঠিক ছিল না, তবে কৃষ্ণপক্ষ, আকাশে চাঁদ উঠেছে, আধখানা চাঁদ। পোয়া আকাশ পার হয়ে গিয়েছে।
বনোয়ারি খানিকটা বসে খানিকটা উঠে দাঁড়িয়ে টলতে টলতে এসেছে। এসে কর্তার থানে ঢুকেছে। কর্তার বাঁধানো থানটি চাঁদের আলোয় তকতক করছে। বনোয়ারি মাথা ঠুকতে লাগলো সেই বেদির উপর। চোখের জলে তার বুক ভেসে গেল। হা 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 হা, তার বুক তার ফেটে যাচ্ছে। হঠাৎ মাথা তুলে চমকে উঠল। সামনেই শেয়ালের মতো একটা কি যেন দাঁড়িয়ে। শেয়ালটা হাঁ করতে তার মুখে দপ করে আগুন জ্বলে উঠল। আবার জ্বলে উঠল। দপ 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 জ্বলছে আর নিভছে। বনোয়ারির মাথার ভিতরেও ঠিক সেইভাবে আগুন জ্বলতে লাগলো। উঠে দাঁড়ালো সে। শেয়ালটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো। শেয়াল নয় ওটা, কখনোও নয়। বাবা ঠাকুরের চর পাঠিয়েছেন। দপদপ করে আগুন জ্বালিয়ে দেখিয়ে দিয়ে গেল ইশারা পেয়েছে সে, বাবার আদেশ। নিঃশব্দে চকমকির চোঙাটা নিতে হবে। সেটা বাইরেই দেওয়ালে ঝুলানো আছে। তারপর উঠতে হবে করালির কোঠায়। অমেরামতি কোঠার উপরের কেউ থাকে না, নিচে থাকে নসুবালা। উপরে উঠে খড়ের নুটিতে আগুন ধরিয়ে কোঠাঘর জ্বলবে। চন্দনপুর থেকেও দেখা যাবে বাবা ঠাকুরের আদেশ। বাড়ির কাছাকাছি এসে সে থমকে দাঁড়ালো। কে বা কারা? হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ। মৃদুস্বরে কারা যেন কথা কইছে ওই শিরীষ গাছের তলায়, বাঁশবনের ধারে। কে? কারা? ওরা কারা? বাঁশবনের ধারে তার বাড়ির পিছনে। হুম। তাকে ঘায়েল করে সে এসেছে সুভাষীর কাছে, আসবারই কথা তার। সন্তর্পণে এগিয়ে চলল বনোয়ারি। কুড়িয়ে নিল একটা পাথর। লোহার অস্ত্র হলে ভালো হতো, কিন্তু সে ধৈর্য নেই তার আর। অবসরও নেই। এই পাথরেই হবে, পাথরেই যথেষ্ট। রেলের পুলের ধার থেকে কুড়িয়ে এনে এটা করালিই তাকে দিয়েছিল অনেক দিন আগে। সেই পাথর। হাঁসুলি বাঁকে বাঁশবনে পাথর দিয়ে মাথা ছেঁচার অনেক উপকথা আছে। সুচাঁদ বলে বনোয়ারির বাবার বাবার বাবা আর আমার বাবার বাবা এক লোক তো। সে হলো আমার কর্তা বাবা। তা সে কর্তা বাবা আমার পেথম কর্তা মায়ের, মানে তার পেথম পরিবারের ঘর থেকে আটপৌরেদের একজনকে বেরিয়ে যেতে দেখে শিল নোড়ার নোড়া দিয়ে মাথা ছেঁচে মেরেছিল। পরিবারের বুকে বসে নোড়া দিয়ে। শুধু পরিবার সুবাসীর নয়, একটা নয়, দুটো ছেঁচতে হবে। করালির মাথা সমেত ছেঁচবে সে। আগে করালির, তারপর সুবাসী। আকাশে আধখানা চাঁদ সত্ত্বেও বহু পুরাতন বটপাকুড় শিরীষের নিবিড় পল্লবের ঘন ছায়া পাশের বাঁশবনের ছায়ার সঙ্গে মিশে সে যেন অমাবস্যার অন্ধকার। হাঁসুলি বাঁকে আদিকালের অন্ধকার আদিকাল থেকে এখানে থমথম করছে। এখানে শুক্লপক্ষ নাই, পূর্ণিমা নাই, চিরদিনের অমাবস্যা এখানে। অন্ধকার। সেই অন্ধকার মধ্যে নোড়াটা হতে এগিয়ে এলো বনোয়ারি। শিরীষ গাছের অদূরে দাঁড়ালো। কোথায়? খুব আস্তে হুঁ হুঁ শব্দে কথা বলতে শুনতে পাওয়া যাচ্ছে। একসময় উৎকণ্ঠিত হয়ে মদের নেশার ঘোরে অর্ধ আচ্ছন্ন চোখের সম্মুখে স্পষ্ট যেন বেরিয়ে এলো দুটো ছায়াছবি। স্পষ্ট দেখল। বনোয়ারির বুকটা লাফিয়ে উঠল। ওই ওই চলে যাচ্ছে করালি আর সুবাসী। চলল সে পিছন পিছন। ওই চলেছে ওই। এইক্ষণে তার চিত্তলোকে প্রস্তর যুগের আবেগ, উচ্ছ্বাস, বিশ্বাস বা আশা গেড়ে চলেছে। উৎকণ্ঠিত দৃষ্টির সম্মুখে পীড়িত হৃদয়াবেগ প্রভাবিত কল্পনার দুটি মূর্তি স্পষ্ট এগিয়ে চলুক, কত দূর যাবে? বাঁশবন শেষ হয়ে এলো। এবার দাঁড়ালো সে। কই তারা? কই? হঠাৎ পাশের একটা ঝোপ থেকে দুটো বড় পাখি হুঁ 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 শব্দ করে পাখা বিস্তার করে উড়ে গেল তার বিভ্রান্ত দৃষ্টির সম্মুখ দিয়ে। সে চমকে উঠল। ঠিক মনে হলো মূর্তি দুটিই যেন অকস্মাৎ চন্দ্রালোকিত শূন্যলোকের শুভ্র স্বচ্ছতার মধ্য দিয়ে ভেসে চলে গেল। ক্রমশ উঁচুতে উঠে তারা সামনের কোপাইয়ের ধারে দহের উপরে সেই শিমুল গাছটার ডালে গিয়ে বসল। থরথর করে কাঁপতে লাগলো বনোয়ারি। শূন্যে ভেসে গেল। তবে তো করালি সুবাসী নয়। কে? ওরা কে? ও দুটো নিশ্চয়ই নিশাচর পাখি। এদেশে ওদের বলে হুম হুমে পাখি। ওরা রাত্রে এমন মুখে শব্দ করে বসে, হুম হুম হ্যাম হ্যাঁ, হু হু হুম হ্যাঁ হুম, যেন পরস্পরের সঙ্গে কথা কয়।
বনোয়ারি এ কথা জানে, কিন্তু আজ বনোয়ারির মনে পক্ষ বিস্তার করে রয়েছে কৃষ্ণপক্ষের আকাশ। সে আকাশের নিচে আদিম যুগের পৃথিবীতে বিচরণ করছে সে। তাই পাখি দুটো উড়ে গিয়ে শিমুল গাছের বাসার সঙ্গে শিমুল গাছে বসার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কে বিদ্যুতের মতো একটা কল্পনা খেলে গেল, হাঁসুলিবাকের উপকথার কল্পনা। সম্মুখে জ্যোৎস্নায় ধপধপ করছে কোপাইয়ের চরভূমি। পরিষ্কার দেখা যাচ্ছে কেউ কোথাও নেই, কিন্তু সে তো অন্ধকারের মধ্যে দুটো মূর্তি স্পষ্ট দেখছে, স্পষ্ট কথা বলতে শুনেছে তাদের। অথচ আর কেউ নেই। কৃষ্ণমূর্তি দুটি অশরীরী হয়ে উড়ে গেল, রহস্যময় পক্ষ বিস্তার করে এই শিমুল গাছের ডালে গিয়ে বসল। ওই দহে মরেছে কালো শশী, ওইখানে পুড়িয়েছে গোপালীকে। তবে কে কে ওরা? তবে কি? আবার কেঁপে উঠল বনোয়ারি। কালো শশী, গোপালীবালা, ওরাই কি দুজনে তাকে আজ নিতে এসেছে? দেখাচ্ছে ওই শিমুলতলার শ্মশানভূমি। আতঙ্কের মধ্যে তার অন্ধবিশ্বাসে মন স্মরণ করলে তার হাতে বাঁধা মা কালীর, বাবা ঠাকুরের মাদুলি দুটিকে। সে ডান হাতের কনুইটা নিজের বুকের কাছে চেপে ধরল, সঙ্গে সঙ্গে চমকে উঠল। কই মাদুলি, কই? নাই তো, নাই তো। করালির সঙ্গে ধস্তাধস্তির সময় মাদুলি ছিঁড়ে পড়ে গিয়েছে। কি হবে? কে আজ রক্ষা করবে? বাবা ঠাকুরও নাই। বেলগাছ শুকিয়ে গিয়েছে, কাকে ডাকবে সে? আকাশ বেয়ে বিরাট সর্পবাহন চড়ে বাবা ঠাকুর চলে গিয়েছেন, কে বাঁচাবে? অসহায় বনোয়ারির চোখের সামনে শিমুল গাছের ডালে বসে গোপালী আর কালো শশী কথা বলছে। হুম হুম হুম, হুম হুম হুম, হা হা হা। উচ্চ শব্দে একটা পাখি ডেকে উঠল আর একবার। সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার করে বনোয়ারি পড়ে গেল সেইখানে, জ্ঞান হারিয়ে গেল। হাঁসুলির বাঁকে বনোয়ারির ওদিকে, বাঁশবনের ওদিকে বসতির মধ্যে কাহারেরা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছে। এদিকে হেমন্তর শেষ রাত্রে কোপাইয়ের জলের বুকে শরতের হালকা সাদা মেঘের মতো কুয়াশা জেগে উঠেছে। চরভূমিতেও সেই সাইক্লোনের প্রচণ্ড বর্ষণ সিক্ত গলিত পত্রজঞ্জাল ভরা মাটিতেও জেগে উঠছে অনুরূপ কুয়াশার একটা পুঞ্জ। সে পুঞ্জ আশ্রয় করে ঝোপঝাড়গুলিকে। তেমনি একটা কুয়াশার আস্তরণ হাঁসুলি বাঁকের বীর কোষকেঁধে বনোয়ারের বিশাল দেহখানিকে ঘিরে ক্রমশ জেগে উঠতে লাগলো। শেষ। এই হলো অষ্টম অধ্যায়, পঞ্চম পর্বের অষ্টম অধ্যায়ের শেষ। এখান থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করে নিই। ভিডিও সাইজ বিশাল বড় হয়ে গেল। প্রথম প্রশ্ন, উপন্যাসে যে সাইক্লোন ঝড়ের কথা বর্ণিত হয়েছে তা কতদিন ধরে চলেছিল আর এর ফলে কি ক্ষতি হয়েছিল? না, যে সাইক্লোন ঝড়ের কথা বর্ণিত হয়েছে তা 3 দিনের দিন থামে, অর্থাৎ 3 দিন ধরে চলেছিল। আর এই ঝড়ের ফলে অনেকে মরেছে। সুচাঁদ বুড়ির পা ভেঙে হাসপাতালে পড়ে রয়েছে। নয়নের মায়ের কঠিন অসুখ হয়েছিল, তা থেকে উদ্ধার পেয়েছে। উল্টে পড়া বিল্লবৃক্ষটি আবার বনোয়ারি তুলে দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, মাঠের সব সোনালি ধান তুষ হয়ে নষ্ট হয়ে গিয়েছে। বাঁশঝাড়গুলো সব শুয়ে পড়েছে। সুচাঁদকে কে হাসপাতালে ভর্তি করেছিল? করালি সুচাঁদকে হাসপাতালে ভর্তি করেছিল। যুদ্ধের বাজারে ধান ও চালের দর কত হয়েছিল? না, ধানের দর উঠেছে 4 টাকা থেকে 8 টাকায়, আর চাল হয়েছে 16 টাকা মণ, যা কাহারপাড়ার মানুষদের স্বপ্নেরও অতীত ছিল। পরের প্রশ্ন, খড়ের দাম কত হয়েছে? না, শেষ তাক কত হতে পারে বলে ধারণা? না, খড়ের দাম 40 টাকা মণ। 40 টাকা কাহনে বিক্রি হচ্ছে, 40 টাকা কাহন। আর শেষ তাক 100-200 টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা। কালারুদ্রতলায় সাহেবদের তাঁবু কেন পড়েছিল? সাহেবরা কি নিয়ে আসে? সাহেবদের কে নিয়ে আসে, সরি। না, ঠিকাদারেরা বাঁশ কাঠ কিনবে বলে তাঁবু পেতেছিল কালারুদ্রতলায়। আর করালি নিয়ে এসেছিল 10-12 জন সাহেবকে সেইখানে। পরের প্রশ্ন, কোটেশন, তোমাকে ভাই একটা কথা বলি নাই, 3 ছোঁড়া বউ নিয়ে পালালছে। 3 ছোঁড়া কারা? পালানোর আগে তাদের বক্তব্য কী ছিল? আর খবরটা কে দেয়? না, 3 ছোঁড়া বলতে এখানে লারদ অর্থাৎ নারদ, নোদা আর ব্যাঁকার কথা বলা হয়েছে।
পালানোর আগে সন্ধ্যাবেলায় তারা বলেছিল, মনিবের ধান মনিব কেটে নিক, আমি ধানও কাটবো না, ভাগও লবো না। মনিবের ধান মনিব কেটে নিক, আমি আমি ধানও কাটবো না, ভাগও লবো না। দাঁড়ি কোটেশন ক্লোজ। আর এই কথাটা বলেছিল রতন বনোয়ারির কাছে বা বনোয়ারিকে। বনোয়ারির কথায় কলিকালের শেষ কোন বইতে লেখা আছে? না, মাইতো ঘোষের আনা চেতামণি নামে একটা বই আছে, সেই বইতে লেখা আছে পৃথিবীর শেষের কথা। কয়েক রকম ধানের নাম, যে সমস্ত ধানগুলো চাষ হতো সেগুলোর নাম: গোবিন্দভোগ, বাদশাভোগ, কনকচুর, রামশাল, সিঁদুরমুখী, নয়ান কলমা ইত্যাদি। আবার বলি: গোবিন্দভোগ, বাদশাভোগ, কনকচুর, রামশাল, সিঁদুরমুখী, নয়ান কলমা ইত্যাদি। পরের প্রশ্ন: বনোয়ারি কিন্তু নিজের বাড়ির দাওয়ায় মাথায় হাত দিয়ে বসলো। দাঁড়ি কোটেশন ক্লোজ। কোটেশনে ছিল, এটা লাইন তোলা প্রশ্ন। বনোয়ারি কিন্তু নিজের বাড়ির দাওয়ায় মাথায় হাত দিয়ে বসলো, কারণটা কি? না, চন্দনপুরের বাবুরা হঠাৎ ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেয় যে সাহেবডাঙ্গার মাঠের উপর যারা জমি নিয়েছে তারা যেন এবার ধান কেটে বাবুদের খামারে তোলে, অর্থাৎ ধানের ভাগ বাবুরা এবার নেবে। এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল বনোয়ারি। পরের প্রশ্ন: হাঁসুলি বাঁকের সর্বনাশ করতে জন্ম নিয়েছে কে? করালি। ওই মহা আফসোস রয়ে গেল জীবনে, এইটা তার হার, পরাজয়। দাঁড়ি কোটেশন ক্লোজ। ওই মহা আফসোস রয়ে গেল তার জীবনে, দাঁড়ি, এইটা তার হার হাইফেন পরাজয়। দাঁড়ি কোটেশন ক্লোজ। কোনটা? না, বনোয়ারি কাহারপাড়ার মাতব্বর হয়েও কিছুতেই বন্ধ করে দিতে পারেনি করালির কাহারপাড়ায় আসা। করালির এই যদৃচ্ছাক্রমে আসা যাওয়া বন্ধ করতে না পারাটা বনোয়ারির কাছে পরাজয় বা হার বলে মনে হয়েছে। সুভাষের মাথায় কি ফুল গোঁজা ছিল? না, সুভাষের মাথায় গোঁজা ছিল ছাতিম ফুল। কোথায় আছে সেই ফুলের গাছ? না, ছাতিম ফুলের গাছ জাঙলে নেই, আছে মা কোপাইয়ার কুলে। কে সেই ফুল দিয়েছিল? পরে জানা যায় যে করালি তাকে সেই ফুল দিয়েছিল। পরের প্রশ্ন: নিশ্চিন্ত হলো বনোয়ারি, আহ বাঁচল বনোয়ারি। দাঁড়ি কোটেশন ক্লোজ। প্রসঙ্গ লিখো। না, চন্দনপুরের বাবুরা বা চন্দনপুরের বড় বাবুরা সাহেবডাঙ্গার জমির অধিকার নিয়ে ও ফসলের ভাগ নিয়ে ঢেঁড়া পেটালেও পরে বনোয়ারির দরবারে বা বনোয়ারির অনুরোধে শুধু তারই নয়, সমস্ত আটপৌরেদেরও ধান এবার ছেড়ে দিয়েছে। এর ফলেই বনোয়ারি নিশ্চিন্ত হতে পেরেছে। পরের প্রশ্ন: পচুই মদের দোকান কোথায়? মালিককে? না, গ্রামের বাইরে পুকুর পাড়ে পচুই মদের দোকান, আর এই দোকানের মালিক হলো সাহা মহাশয়। ওর চেয়েও বড় চোর হয়েছে নয়নের মা। ওর বলতে কার কথা? না, ওর বলতে রমন বুড়োর কথা বলা হয়েছে। সে কি চুরি করে? না, সে বনোয়ারির ক্ষেত থেকে ধানের শীষ চুরি করে এনে তা বিক্রি করে বেগুনি ফুলুরি খায়। নয়নের মা কি চুরি করে? না, নয়নের মা লোকের বাড়ির হেঁসেল থেকে তরকারি চুরি করে খায়। পরের প্রশ্ন: আমার এখন 12 মাস পৌষ মাস। আমার এখন 12 মাস পৌষ মাস। বক্তাকে, কাকে, কেন এ কথা বলেছে? না, বক্তা হলো করালি। পাখিকে করালি জানায় যেহেতু এখন তার ক্ষমতাবান, তাই সে এখন যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে। সুবাসীকেও সে সাঙ্গ করতে চেয়েছে, তাতে পাখির যদি থাকার ইচ্ছা হয় থাকবে, নতুবা পথ দেখবে। এই কথা বলতে গিয়ে করালি জানায় এখন তার পৌষ মাস, কারণ পৌষ মাসে একটা ক্ষমতাবান ইঁদুর যেমন 10টা বিয়ে করতে পারে, তেমনি করালি এখন গ্যাংয়ের সর্দার, অর্থাৎ সেও যথেষ্ট ক্ষমতাবান। পরের প্রশ্ন: ক্ষত বিক্ষত দেহ বিজয়ী বীর টলতে টলতে চলে গেল। বিজয়ী বীর কে? না, করালি বনোয়ারির দ্বন্দ্বযুদ্ধে বিজয়ী বীর হলো করালি, আর এই লড়াই ছিল তাদের শেষ লড়াই। কোন পাখির ডাক শুনে বনোয়ারি বিভ্রান্ত হয়েছিল সুবাসী করালির আলাপচারিতা ভেবে? না, হুম হুমে পাখির ডাক শুনে ভেবেছিল যেটা বনোয়ারি সুবাসী এবং করালির আলাপচারিতা।
এই হলো প্রশ্ন উত্তর, এই হলো গল্প পাঠ, সমস্ত কিছু। আর একদিন হাঁসুলি বাঁকের উপকথার উপর আর একটা ভিডিও আপলোড করব, তাহলে শেষ হয়ে যাবে হাঁসুলি বাঁকের উপকথা। বেশ বড় সড়ো একটা উপন্যাস। যাই হোক, প্রশ্নগুলো লিখে নিও, সঙ্গে থেকো, এরপরে আবার নতুন কিছু হবে। ধন্যবাদ।